আজকের গল্পটা এমন একজনকে নিয়ে যিনি ছিলেন দেশের জন্য এক জীবন্ত ছায়া। নিজের পরিচয়, পরিবার, ধর্ম সবকিছু বিসর্জন দিয়েছিলেন। একবার ভাবুন, শত্রুর দেশের সেনাবাহিনীর একেবারে ভেতরে মেজর পদে বসে দেশের জন্য তথ্য পাঠাচ্ছেন। তার পাঠানো তথ্যে হাজার হাজার ভারতীয় সেনার প্রাণ বেঁচেছিল, কিন্তু তার জীবনের শেষটা ছিল নিদারুণ একাকিত্ব আর যন্ত্রণার। চলুন আজ ভারতের অন্যতম সেরা গুপ্তচর রবীন্দ্র কৌশিকের সেই অবিশ্বাস্য আর হৃদয়বিদারক কাহিনীর গভীরে যাই। এই একটা কথাই যেন রবীন্দ্র কৌশিকের পুরো জীবনটাকে তুলে ধরে। একজন সত্যিকারের নায়ক, কিন্তু তার সেবাটা ছিল সম্পূর্ণ পর্দার আড়ালে, পরিচয়হীনভাবে। তার বীরত্বের কথা কেউ জানে না, তার জন্য কোনো রাষ্ট্রীয় সম্মাননাও জোটেনি। কি অদ্ভুত এক জীবন, তাই না? দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ, কিন্তু বিনিময়ে শুধুই গুমনামি, অর্থাৎ নামহীন পরিচয়। চলুন দেখে নিই তার জীবনের এই অবিশ্বাস্য যাত্রাপথটা। কিভাবে একজন সাধারণ অভিনেতা দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হলেন, পাকিস্তানে তার সাফল্যের শিখরে পৌঁছালেন, আর তারপর কিভাবে ছোট্ট একটা ভুল তার জীবনটাকে এক মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিল। তো গল্পটা শুরু হয় একদম গোড়া থেকে। রাজস্থানের শ্রী গঙ্গানগরের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া একটা ছেলে, যার আসল প্যাশন ছিল অভিনয়। সে কিভাবে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের চোখে পড়ল, কিভাবে শুরু হলো এই রূপান্তর। আসলে কলেজের মঞ্চে তিনি যখন অভিনয় করতেন, মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যেত। তার এই অসাধারণ প্রতিভা আর দেশের প্রতি গভীর টানটাই রয়ের একজন কর্মকর্তার নজরে পড়ে। সালটা ছিল 1973। তাকে দেশের জন্য এক বিশেষ মিশনের প্রস্তাব দেওয়া হয়, আর দেশপ্রেমী রবীন্দ্র এক মুহূর্ত ভাবেননি, রাজি হয়ে গিয়েছিল। এরপর শুরু হলো এক অকল্পনীয় কঠিন ট্রেনিং, টানা 2 বছর। এই সময়টায় রবীন্দ্র কৌশিক নামের মানুষটাকে আক্ষরিক অর্থেই মেরে ফেলা হলো। তাকে নিজের হিন্দু পরিচয়ে কবর দিতে হলো, উর্দু শিখতে হলো, ইসলামের খুঁটিনাটি বিষয় রক্তে মিশিয়ে ফেলতে হলো। আর সবচেয়ে কঠিন কাজটা ছিল নিজের পরিবার, বন্ধু, পুরনো জীবনের সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলা। একবার দেখুন এই স্লাইডটা, কি অবিশ্বাস্য একটা রূপান্তর। রবীন্দ্র কৌশিক পুরোপুরি নবী আহমেদ শাকিরে পরিণত হয়েছিলেন। তার পুরনো জীবনের সবকিছু পেছনে ফেলে তিনি এক নতুন বিপজ্জনক পরিচয় পা বাড়ালেন। এই আত্মত্যাগটা ছিল কল্পনারও নাইরে। আর তার এই অসাধারণ ক্ষমতার জন্যই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে একটা নাম দিয়েছিলেন দ্য ব্ল্যাক টাইগার। এবার আসা যাক গল্পের সেই পর্বে, যেখানে ব্ল্যাক টাইগার তার মিশনের সবচেয়ে সফল সময় পার করছিলেন। নবী আহমেদ শাকির হিসেবে পাকিস্তানে গিয়ে তিনি যা করে দেখিয়েছিলেন তা ছিল প্রায় অবিশ্বাস্য। পাকিস্তানে গিয়ে তিনি করাচি ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। নিজের বুদ্ধিমত্তা আর ব্যবহারের সবার মন জয় করে নেন, আর তারপর সোজা পাকিস্তান আর্মিতে যোগ দেন। এখানেই শেষ নয়, নিজের যোগ্যতায় তিনি মেজর পদে প্রমোশনও পান। ভাবা যায়, একজন ভারতীয় গুপ্তচর শত্রুপক্ষের আর্মির মেজর। মেজর নবী আহমদ শাকির হিসেবে পাকিস্তানের সেনার একেবারে অন্দরমহলে তার অবাধ যাতায়াত ছিল, আর সেখান থেকেই তিনি একের পর এক গোপন তথ্য ভারতে পাঠাতে থাকেন। যেমন ধরুন, পাকিস্তানের গোপন সামরিক প্ল্যান, কোথায় কত সৈন্য মোতায়েন করা হচ্ছে, কী অস্ত্র কেনা হচ্ছে, এই সব কিছু। তার তথ্যের ওপর ভিত্তি করে ভারত অনেকবার পাকিস্তানের হামলার ছক বানচাল করে দিয়েছিল। তার কাজের প্রভাব ঠিক কতটা বিশাল ছিল? হিসেব অনুযায়ী রবীন্দ্র কৌশিকের পাঠানো তথ্যের কারণে প্রায় 20,000 ভারতীয় সেনার জীবন বেঁচে গিয়েছিল। ভাবুন একবার, একজন মানুষের আত্মত্যাগের ফলে 20,000 জীবন রক্ষা পেয়েছিল। এটাই ছিল ব্ল্যাক টাইগারের আসল সাফল্য। কিন্তু এই যে দুর্ধর্ষ গুপ্তচর, তার কি কোনো মন ছিল না? অবশ্যই ছিল। এবার আমরা গল্পের সেই দিকে যাব যেখানে পেশাগত দায়িত্বের সাথে ব্যক্তিগত আবেগ মিলেমিশে এক গভীর মানসিক দ্বন্দ্ব তৈরি করেছিল। পাকিস্তানে থাকাকালীন রবীন্দ্রর জীবনে আসে আমানত, একজন পাকিস্তানি আর্মি অফিসারের মেয়ে। তাদের মধ্যে প্রেম হয়, বিয়ে হয়, এমনকি তাদের একটি মেয়েও হয়। মানে একদিকে দেশের জন্য গুপ্তচর বৃত্তি, প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয়, আর তার মধ্যেই তিনি একটা পরিবার তৈরি করেছিলেন। কি সাংঘাতিক এক জীবন! এখানে একটা খুব বড় প্রশ্ন চলে আসে, আমানতের প্রতি তার ভালোবাসা কি আসল ছিল, নাকি এটাও মিশনেরই একটা অংশ? জেল থেকে লেখা তার চিঠিগুলো থেকে পরে যা জানা যায়, তাতে মনে হয় তিনি সত্যিই আমানতকে ভালোবেসেছিলেন। কিন্তু তার প্রথম ভালোবাসা তো ছিল তার দেশ। তিনি জানতেন তার আসল পরিচয়টা প্রকাশ পেলে আমানত আর তার মেয়ের জীবনও শেষ হয়ে যাবে। সব কিছু কিন্তু ঠিকঠাকই চলছিল। ব্ল্যাক টাইগার একের পর এক সাফল্য এনে দিচ্ছিলেন, কিন্তু এরপরই ঘটল সেই মর্মান্তিক ঘটনা। একটা ভুল, যেটা রবীন্দ্রের নিজের ছিল না, কিন্তু সেই ভুলের মাসুল তাকেই দিতে হয়েছিল। 1983 সালে আরেকজন এজেন্টকে রবীন্দ্রের সাথে যোগাযোগ করতে পাকিস্তানে পাঠায়, কিন্তু দুর্ভাগ্যবশত
সেই এজেন্ট ধরা পড়ে যায় আর পাকিস্তানি ইন্টেলিজেন্সের ভয়ঙ্কর টর্চারের মুখে সে ব্ল্যাক টাইগারের আসল পরিচয় ফাঁস করে দেয়। অন্যের একটা ভুল, আর তাতেই রবীন্দ্রের এত বছরের পরিশ্রম, এত ত্যাগ সবকিছু ধুলোয় মিশে গেল। এক রাতে পাকিস্তানি সেনারা তার বাড়ি ঘিরে ফেলে। স্ত্রী আর ছোট্ট মেয়ের সামনেই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এরপর শুরু হয় অকথ্য অত্যাচার, ইলেকট্রিক শক, নখ উপড়ে ফেলা, দিনের পর দিন না খাইয়ে রাখা। কিন্তু এত কিছুর পরেও ব্ল্যাক টাইগার ভাঙেননি, নিজের মুখ খোলেননি, ভারতের কোনো গোপন তথ্যই প্রকাশ করেননি। এখান থেকেই শুরু হয় তার জীবনের শেষ আর সবচেয়ে করুণ অধ্যায়, পাকিস্তানের অন্ধকার জেল। আর যে দেশের জন্য তিনি সবকিছু বাজি ধরেছিলেন, সেই দেশের তরফ থেকে নেমে আসা এক দীর্ঘ ভারী নীরবতা। একবার ভাবুন, যে মানুষটা সাফল্যের চূড়ায় ছিলেন, তিনি পাকিস্তানের শিয়ালকোট আর মিয়ানওয়ালির মতো কুখ্যাত জেলের অন্ধকার ঘরে নিক্ষিপ্ত হলেন 16টা বছর। দিনের পর দিন তিনি সেখানে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন। জেল থেকে তিনি ভারত সরকারের কাছে অনেক চিঠি লিখেছিলেন, সাহায্যের জন্য, মুক্তির জন্য আবেদন করেছিলেন, কিন্তু কোনো উত্তর আসেনি। যে দেশের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন, সেই দেশই যেন তাকে পুরোপুরি ভুলে গিয়েছিল। এই একাকিত্ব আর পরিত্যক্ত হওয়ার যন্ত্রণা হয়তো শারীরিক অত্যাচারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এই টেবিলটা একবার দেখুন, একদিকে তার বিশাল আত্মত্যাগ আর অন্যদিকে স্বীকৃতির জায়গাটা একদম শূন্য। এটাই গুপ্তচরবৃত্তির নির্মম বাস্তবতা। ধরা পড়লে নিজের দেশও আর তাকে চেনে না। রবীন্দ্র কৌশিকের ভাগ্যও তার থেকে আলাদা ছিল না। ভারতে তার মা ছেলের ফেরার আশায় 16 বছর ধরে সরকারের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু কিছুই হয়নি। আর পাকিস্তানে তার স্ত্রী আমানত তার মেয়ের কি হয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। তারা যেন ইতিহাসের পাতা থেকে একেবারে উধাও হয়ে গেছেন। দুটো পরিবার, দুটো দেশ, মাঝখানে শুধু একরাশ শূন্যতা আর অপেক্ষা। রবীন্দ্র কৌশিকের এই গল্প আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যে নায়করা পর্দার আড়ালে থেকে দেশের সুরক্ষা নিশ্চিত করেন, তাদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন কি আমরা কখনো করতে পারি? ইতিহাস হয়তো তাদের নাম মনে রাখে না, কিন্তু তাদের অবদান অমর। ব্ল্যাক টাইগারের এই গল্পকে মনে রাখা, তার এই অবিশ্বাস্য বীরত্বকে সম্মান জানানোই হয়তো হবে তার প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা।